সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নতুন আয়োজন সময়ের সংলাপ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গোলাম মাওলা মুরাদ। কাছের কিংবা দূরের যেখান থেকে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন প্রত্যেককে নিরন্তর শুভেচ্ছা। বিভিন্ন বিষয়ে আমরা বিভিন্ন সময়ে আলোচনা করি, তবে এবার আমরা আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন সামনে আসছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচন নিয়ে আমরা আলোচনা করব। স্টুডিওতে আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক সালেহ নোমান। আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক এজিএম নিয়াজউদ্দিন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানে। ধন্যবাদ। আলোচনা শুরু করার আগে একটু জানিয়ে রাখতে চাই দর্শক যে চট্টগ্রামের 16টি আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারের সংখ্যা ৬৬ লাখের কিছুটা উপরে, আর প্রায় ২,০০০ ভোট কেন্দ্রে এই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং 3টি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যেহেতু নানান ধরনের কথা রয়েছে, প্রশ্ন রয়েছে, অভিযোগ রয়েছে, তাই নতুন এই জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মানুষের মাঝে আবেগ, উচ্ছ্বাস এবং আনন্দের একটা নতুন জোয়ার বইছে। তো এই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে আমরা কিভাবে দেখছি, এই নির্বাচন কেমন হবে, উৎসাহ উদ্দীপনা কেমন বা চ্যালেঞ্জ কি, সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা শুরু করব। প্রথমে আমরা একটু কথা বলতে চাই সাংবাদিক সালেহ নোমানের কাছ থেকে। যদি একটু বলেন যে আপনি তো একজন সিনিয়র সাংবাদিক, পাশাপাশি একজন সমাজ সচেতন ব্যক্তি, তো নির্বাচনের অবস্থাটা কেমন দেখছেন চট্টগ্রামে? আসলে চট্টগ্রাম বলতে আমি সারা দেশেরই যে পরিস্থিতি সেটির কথা বলছি। সরকারের পক্ষ থেকে খুব ভালোভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদের কাছে যতটুকু সংবাদ আছে, আমরা যতটুকু দেখতে পাই, যতটুকু জানছি এবং যতটুকু আমরা খবর নিয়েছি। আর বিশেষ করে রাজনৈতিক দলগুলোও কিন্তু এক ধরনের একটা উৎসবমুখর পরিবেশ কিন্তু ইতিমধ্যে শুরু হচ্ছে। জি, বিএনপি সম্প্রতি তাদের প্রার্থী ঘোষণা করেছে। চট্টগ্রামের 16টি আসনের মধ্যে তারা 11টি আসনের প্রার্থী ঘোষণা করেছে, আর কয়েকটি আসন তারা রেখেছে, পরে ঘোষণা করবে। জামাতের পক্ষ থেকেও বিভিন্ন তাদের প্রার্থীরা এলাকায় দৌড়ঝাঁপ করছেন, গণসংযোগ করছেন, কথা বলছেন, মানুষের ঘরে ঘরে যাচ্ছেন। সব কিছু মিলিয়ে যে একটি উৎসবমুখর পরিবেশ হতে যাচ্ছে তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং সরকারের পক্ষ থেকেও কিন্তু বারবার বলা হচ্ছে যে এই নির্বাচন হবে মনে রাখার মতো একটি নির্বাচন। বিশেষ করে গত 3টি নির্বাচনে যেভাবে মানুষকে ভোটাধিকার বঞ্চিত করা হয়েছে, দেশের মানুষকে যেভাবে ভোটাধিকার বঞ্চিত করা হয়েছে, সেই জায়গা থেকে সরে এসে একদম উৎসবমুখর পরিবেশ, সত্যিকারই একটি নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হবে, সত্যি সত্যি মানুষ তাদের প্রার্থী চয়েস করতে পারবে, তাদের প্রতীক চয়েস করে নেবে। এবং আগামী যে নতুন বাংলাদেশ গঠনের আমরা যে কথা আমরা বলছি এবং আমরা যে নতুন বাংলাদেশ প্রত্যাশা করছি, সেই নতুন বাংলাদেশ গঠনের জন্য যে ব্যবস্থা যাদের হাতে দায়িত্ব পাবেন তাদেরকে নির্বাচিত করার জন্য কিন্তু মানুষ মুখিয়ে আছে। উৎসবমুখর পরিবেশ হবে, এটি কিন্তু নিঃসন্দেহে। প্রফেসর নিয়াজ, আপনার কাছ থেকে যদি একটু জানতে চাই, আপনিও তো একজন সমাজ সচেতন ব্যক্তি এবং রাজনীতি সচেতন ব্যক্তি, আপনার কাছ থেকে ছাত্ররা রাজনীতি শিখে, তো এই রাজনৈতিক অবস্থাটা কেমন দেখছেন সামনে নির্বাচনকে কেন্দ্র করে? দেখুন, বাংলাদেশের মানুষ হচ্ছে রাজনীতি সচেতন এবং তারা রাজনীতি নিয়ে কথা বলতে পছন্দ করে, রাজনীতি চর্চা করতে পছন্দ করে। আপনি যদি দেখেন, এই চায়ের দোকান থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে একটা আলোচনা আছে এবং তারাও মূল্যায়ন করার চেষ্টা করে আসলে রাজনীতির গতিবিধি কি হবে এবং কি ধরনের যাবে, বা সামনে তাদের যে আশা আকাঙ্ক্ষাগুলো কারা কিভাবে প্রতিফলন ঘটাবে। তো সেজন্য বাংলাদেশের আমরা যদি একটু দেখি, যেটা আমাদের বললেন সালেহ নোমান ভাই, যে মানুষের তো একটা আকাঙ্ক্ষা তৈরি হয়ে আছে এবং দীর্ঘদিন ধরে গণতন্ত্রের যে বারবার হোঁচট খাওয়া এবং মানুষের যে ভোটাধিকার, এই যে ভোট যে অধিকার, সে অধিকার ভোটটাই কিন্তু মানুষের ভেতর হারিয়ে গেছে। কারণ সে যখন প্রয়োগ করতে না পারতে তার যেটা একটা অধিকার সেটা ভুলেই গেছে ভালো। যার ফলে আমরা দেখেছি যখন 91, 96, 2001 এই সময়ে যে নির্বাচনের প্রতি মানুষের যে একটা আগ্রহ, 2008-এও আমরা দেখেছি, কিন্তু এই যে উৎসবমুখর পরিবেশ, সেই জায়গাটা মানুষের ভেতরে তারা সেটাকে এখন সেই জায়গাটা আবার ফিরে পেতে চায় এবং নির্বাচনের যে পরিবেশ সেটাকে ভালো দেখতে চায়।
আসলেই তো স্বাধীনতার ৫৫ বছর পরে একটা সুষ্ঠু গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে নতুন করে ২৪-এর পর, সেটা কিন্তু মানুষ ফিল করছে এবং তারা তাদের নেতৃত্বের পরিবর্তন চায়। তারা চায় যে ক্ষমতার রাজনীতি সেটা জনগণকে কেন্দ্র করে হবে। সেজন্য তারা এই ব্যাপারে সচেতন এবং সেজন্য তাদের ভেতরে একটা আশা আছে এবং তারা এটাকে অবজার্ভ করছে এবং উৎকণ্ঠাও আছে। বাংলাদেশের বর্তমান যে ভোটার নতুন হয়েছে, যে প্রায় ৩ কোটি নতুন ভোটার হয়েছে, আমরা চট্টগ্রামেও দেখেছি প্রায় ৩ লাখ ৩.৫ লাখের মতো নতুন ভোটার হয়েছে। এবং এটার মূল অংশই কিন্তু আসলে আমরা যেটা দেখছি যে তরুণ প্রজন্ম, যাদের মধ্যে যাদের বয়স ধরেন ৩০-৩৫ বা ৩০ থেকে এরকম, যারা ইতিপূর্বে কখনো হয়তো ভোট দিতে পারেনি, তো তাদের ক্ষেত্রে এই সামনের নির্বাচনটা কি নতুন বার্তা আনতে পারে? দেখুন, আমরা একই সময়ে একটা ১৮ বছরের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তো সে দীর্ঘ ১৫ বছর ভোট দিতে পারেনি, তার বয়স ৩৪-৩৫, যারা বয়স ৩৩ তারা ভোট দিবে। আবার ১৯ বছরের আমাদের অনেকেই ভোট দিবে তরুণরা প্রথমবারের মতো। তো এই যে তাদের ভেতরে কিন্তু একটা বিষয় অবশ্যই তারা সচেতন যে এই যে ভোট যে অধিকার, আমাদের যে জ্যানজি, এই যে তাদের যে তারা যে এই আন্দোলন করলো এবং এই অভ্যুত্থানের পেছনে তারা তো এই ফিল করছে যে তারা অধিকার বঞ্চিত হচ্ছে এবং সেখান থেকেই তো আজকে এই ফ্যাসিবাদী শাসনকে ছুঁড়ে ফেলার যে সাহস তারাই দেখিয়েছে এবং তারা জানে যে ভোটাধিকার প্রয়োগ করাটা তার একটা এই রাষ্ট্রে এই সরকারের অস্তিত্বের সাথে তার ভোটাধিকার প্রয়োগ। সুতরাং কোনো সরকার বা আমাদের নেতৃত্ব যদি রাজনীতি যদি ক্ষমতায় এসে যদি মালিক বনে যাওয়ার যে একটা চেষ্টা, সেই জায়গাটা তারা কিন্তু সচেতন। সুতরাং আমাদের রাজনীতিবিদদের মধ্যে জনগণের প্রতি যে দায়বদ্ধতা, এই যে একটা মানবিক বাংলাদেশ, যেটা এটাকে দায় ও দরদের যে বাংলাদেশ, যে আমাকে যারা ক্ষমতায় বসাচ্ছে তারা হচ্ছে জনগণ, তার প্রতি আমার যে দায়বদ্ধতা এবং এই যে কল্যাণমূলক যে রাজনীতি, ওয়েলফেয়ার পলিটিক্স, মানুষকে নিয়ে ভাবতে হবে। যতই আমরা যত কিছুই করি, এটার কেন্দ্রে যদি মানুষ না থাকে তাহলে কিন্তু রাজনীতিবিদদের ওই হারিয়ে যেতে হবে। ক্ষমতা দিয়ে, পেশি শক্তি দিয়ে, এইটা দিয়ে ধরে রাখা যাবে না। আবার আমরা যদি দেখি আমাদের রাজনীতির মধ্যে গুণগত রাজনীতির আমাদের সংকট আছে। আমরা দেখছি কোনো না কোনোভাবে ক্ষমতার রাজনীতিতে ভোট পাওয়ার একটা চিন্তা আমাদের দলগুলোর মধ্যে আছে, যার ফলে একটা নৈতিক জায়গা থেকে যে রাজনীতি চর্চার, শুদ্ধ চর্চার যে জায়গাটা, সেটা আসলে সেভাবে গড়ে ওঠেনি। তো সেই জন্য আমার মনে হয় যে এবারের যারা এখনকার যে তরুণ যারা ভোট দেবেন এবং তরুণ ভোটারদের পাশাপাশি যারা এই যে মেহনতি মানুষ, যারা আগেও ভোট দিয়েছে, তারা কিন্তু ভাবছে যে আমার তো ভাগ্যের পরিবর্তন ঘটছে না। যারা ক্ষমতায় আসে তারা হাজার কোটি টাকা তাদের ভাগ্যে জোটে, তো এই যে বাজার তো আমার তার জন্য এখনো সহনীয় হচ্ছে না। তো সেই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের যারা বর্তমানে রাজনীতি করছেন তারা এগুলো নিয়ে অবশ্যই ভাববেন এবং আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদোত্তর এই গণতান্ত্রিক ব্যবস্থায় যারা এখন এটার পার্ট, যারা এটার অংশীদার, তাদেরকে এভাবে ভাবতে হবে এবং তারা যাতে একটা সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একটা কমিটমেন্টের জায়গা না থাকলে তাহলে কিন্তু আমরা ধরে রাখতে পারবো না। আচ্ছা, এটার পাশাপাশি একটু যদি জানতে চাই যে আসলে মানুষের তো অনেক প্রত্যাশা, বিশেষ করে যারা খেটে খাওয়া দিনমজুর বা যারা নিম্ন শ্রেণীর আমরা যাদেরকে বলে থাকি, আসলে প্রত্যেকটা মানুষেরই তো ভোটাধিকার সমান, একই রকম। রাজনীতির গুণগত মান পরিবর্তনের ক্ষেত্রে এবারকার এই ভোটাররা একটা কোনো ভূমিকা, কিরকম ভূমিকা রাখতে পারে? আসলে দিন শেষে মানুষের প্রত্যাশা হচ্ছে স্বস্তির জায়গাটা। এখানে আমাদের শিক্ষক আছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যিনি রাজনীতি পড়ান। রাষ্ট্র থেকে মানুষ কি চায়, একজন নাগরিক হিসাবে আমি কি প্রত্যাশা করি? একদম সবার প্রত্যাশা কিন্তু একই। একজন যিনি অনেক ধনী লোক অথবা একদম খুব খেটে খাওয়া মানুষ, প্রান্তিক জনগোষ্ঠী, স্টুডেন্ট, শিক্ষক, পেশাজীবী, ব্যবসায়ী অথবা ধরেন প্রতিবন্ধী, নারী, শিক্ষার্থী, সবার কিন্তু একটি জায়গা চাচ্ছে, সেটি হচ্ছে যে একটি স্বস্তির জায়গা। রাষ্ট্র সেই স্বস্তির জায়গাটা নিশ্চিত করবে। তাহলে রাষ্ট্র যারা চালাবেন তাদের থেকে এই প্রত্যাশাটা, মানুষের এটি একটি কমন প্রত্যাশা, খুবই স্বাভাবিক প্রত্যাশা এবং এইটি শেষ প্রত্যাশা। কারণ মানুষ কিন্তু নিজে খেটে খাওয়া মানুষ, সে তার জীবিকার জন্য সে নিজেকে খাটতে হবে। রাষ্ট্র যত কল্যাণকর হোক, পৃথিবীতে অনেক বড় বড় রাষ্ট্র আছে, অনেক কল্যাণমুখী রাষ্ট্র আছে, কিন্তু দিন শেষে চাকরি না করলে, খাটাখাটনি না করলে কিন্তু কারো জীবিকা আসে না।
হ্যাঁ, তো বাট এই ভোটাররাই তো আগে তাদের ভোটাধিকারও দিতে পারেনি, বা সে আশাটাও প্রত্যাশাও ছিল না। এবার তো সেই জন্য তো মানুষের অনেক ত্যাগ সংগ্রাম প্রত্যাশা, এই যে আমাদের যে আন্দোলন হয়ে গেল, আমাদের যে অভ্যুত্থান হয়ে গেল বাংলাদেশ 24-এর যে গণ অভ্যুত্থান, যে বর্ষা বিপ্লবের কথা আমরা বলছি, সে বর্ষা বিপ্লবে তো সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছে, যে যে জায়গা থেকে পেরেছে। একজন রিক্সাওয়ালার সামনে যখন একজন গুলিবিদ্ধ ছাত্র পড়েছিল, সে কিন্তু ওই রিক্সাওয়ালা কিন্তু সে তার ওই শিক্ষার্থীকে এখানে ফেলে আসেনি, সে কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে সে তার ওই আহত শিক্ষার্থীকে অথবা নিহত শিক্ষার্থীকে সে তার গাড়িতে তুলে কিন্তু সে নিয়ে চলে এসছে। এটা কিন্তু মানুষের ওই যে দীর্ঘদিনের মানুষের যে ক্ষোভ বঞ্চনা, এটা সেই বঞ্চনার কারণে, সেই বঞ্চনার প্রতিফলন কিন্তু ছিল এটা। এখন সেই জায়গাটা আসতেছি আমরা, সেটা হচ্ছে যে তাহলে আগামীতে যারা আসবেন, তাহলে মানুষের তারা এই প্রত্যাশাটা তারা কতটুকু পূরণ করতে পারবেন, কতটুকু মানুষকে পূরণ করতে হবে, সেটি অবশ্যই এই স্বস্তির জায়গাটা, মানুষের দ্রব্যমূল্য স্বস্তির জায়গা, আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বস্তির জায়গা, রাস্তায় জ্যাম থাকবে না, বিদ্যুৎ থাকবে নিয়মিত, পানি থাকবে নিয়মিত, মানুষের ইফটিজিং থাকবে না, শিক্ষার্থীরা নিয়মিত যে চাওয়াগুলো, এগুলো স্বাভাবিক জীবন। মানুষের খুব বেশি কিন্তু আমাদের মতো এই যে মানুষের যে বেশি কিন্তু চাওয়া নাই। আমরা যেটা দেখছি, যেটা বলছিলেন সালাম, আমার মানুষের এই যে চাওয়া, অনেক বেশি প্রত্যাশার যে চাপ, এটা কতটা বাস্তবসম্মত মনে হয়? না, এটা তো আসলে থাকবে। একটা দেখেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশ যখন মানুষ এই যে ৭১-এ লড়াই করেছে, এবং তার আগে যে ৪৭-এ দেশ ভাগ হলো, ২০০ বছরের ব্রিটিশ শাসন থেকে মুক্তি কল্পে মানুষ অনেক স্বপ্ন দেখেই আমরা স্বাধীন করেছিলাম। তো সেই স্বাধীনতা টেকেনি, পরে আমরা ৭১-এ আবার সেই স্বপ্নকে লালন করেই কিন্তু মানুষ যুদ্ধ করেছে। সুতরাং স্বপ্ন কিন্তু মানুষকে তাড়িত করে সুন্দর দিনের জন্য। কিন্তু স্বাধীনতার এই যে আপনি যেটা বললেন ৫৫ বছর পরেও মানুষ যখন তার প্রত্যাশার প্রাপ্তি মেলায়, তখন সে যখন দেখে এর ভেতরে অনেক ব্যবধান, তখন তো তার ভেতরে হতাশা কাজ করে। এখন আমাদেরকেও একটা বিষয়ে বাস্তবসম্মত হতে হবে। আমাদের প্রত্যাশার পাহাড় আকাশচুম্বী হয়ে গেছে, কিন্তু তার সাথে কিন্তু যে পরিবর্তন, সেটা কিন্তু খুব ধীরে হচ্ছে, এবং এটাই কিন্তু বাস্তবসম্মত চিন্তা করাটা এই জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি অনেক বেশি প্রত্যাশা করি, তখন আমাদের এই যে দুঃখবোধটা অনেক বাড়ে। কারণ সরকারের এই যেমন বর্তমান সরকারও কাজ করে যাচ্ছে, অনেক তারা তাদের সর্বোচ্চ করছে, এবং যে সরকার সামনে সরকার গঠন করবে তার কাছে জনপ্রত্যাশা অনেক। এটা তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য এটা একটা কঠিন, যে তার কাছে যে জনপ্রত্যাশা, তার সাথে তার সম্পদের যে বন্টনের যে যতটুকু আছে সম্পদ, সেটা সঠিকভাবে করতে পারা, এবং এই সম্পদের অপ্রাপ্তি, এই সীমাবদ্ধতা, সেটা নিয়ে একটা তৃতীয় বিশ্বের সরকারগুলো চলে। কিন্তু সেখানে আমরা যদি দেখাতে পারে সরকারগুলো যে তারা চেষ্টা করছে এবং জনগণের প্রত্যাশা পূরণে তারা সচেষ্ট, এবং এটা আমি মনে করি যে স্বপ্ন পূরণ সম্ভব, কারণ এখানে একটা বিশাল সংখ্যক কর্মশক্তির কাজ করছে, যার মধ্যে দিয়ে পরিবর্তন হতে পারে। আগের নির্বাচন যে ৩টা নির্বাচন হলো, বা তারও আগে নির্বাচন দেখেছে, সেই নির্বাচনের সাথে এখনকার নির্বাচনের যে ভিন্নতাটা কি মনে হচ্ছে? আসলে এটি একটি পরীক্ষা। এই পরীক্ষাটা এখনো সামনে আছে, আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি এই পরীক্ষা দেওয়ার। এই পরীক্ষা সবার জন্য পরীক্ষা, সরকারের জন্য যেমন পরীক্ষা, আইনশৃঙ্খলা বাহিনীর জন্য পরীক্ষা, ভোটার প্রার্থীদের জন্য পরীক্ষা, রাজনৈতিক দলগুলোর জন্য পরীক্ষা। আমি আপনাকে আমার অভিজ্ঞতা বলছি। আমরা ২০১৮ সালে আমি এবং আরও ২জন সাংবাদিক, আমার বন্ধু সাংবাদিক, বাকুলি একটি কেন্দ্রে আমরা নির্বাচন পর্যবেক্ষণ করতে যাই। আমাদের কাছে এভরিথিং আছে, স্টেপে ৩-৪ স্টেপে আমরা, তখনকার যে সরকারি দল ছিল, সরকারি দলের কর্মীদেরকে আমাদের ইন্টারভিউ দিতে হয়েছে। একটা পর্যায়ে আমরা আর যাবো কি না, মানে ৩ স্তর যাওয়ার পরে, মানে ৩ গ্রুপ আমাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে। এক পাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ আছে, আর্মি একবার ঘুরে গেল, কোনো লাভ হলো না আমাদের, কোনো মানে সব আছে। পরে আমরা এক পর্যায়ে আমরা বুথ পর্যন্ত মানে বুথ পর্যন্ত যেতে যেতে আমাদের সাংবাদিকতার ইচ্ছে মিটে গেছে। পরে আমরা ইশারায় আমরা বললাম যে না, আমরা বুঝে ফেলছি যেখানে কি যাওয়া না যাওয়া, থাকা না থাকা অলমোস্ট সেম, একই কথা। তো এই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে এই যে বিগত দিনে যে ধরনের আসলে যেটা বলছিলেন অভিজ্ঞতা থেকে, যে আর কি নির্বাচনটা পর্যবেক্ষণ পর্যন্ত করা যেত না ঠিক মতো, তো সেই ধরনের পরিবেশ এখন তো পরিবর্তনের জন্যই মানুষ চাচ্ছে, সেটা কতটা সম্ভাবনা আছে? আমি দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে নির্বাচন নিয়ে আগ্রহ আছে, এবং আমরা আশা করছি একটা ভালো নির্বাচন হবে, এবং গণতন্ত্রের উত্তরণের যে কঠিন পথ আমরা পাড়ি দিচ্ছি সেটা ভালোভাবেই হবে। এই জন্য আমাদের সবার ক্ষেত্রেই সচেতনতার দরকার, কারণ আমি যে ভোটারকেও তার ভোটের যে অধিকার, তার ভোট
ভোটটা দেওয়ার ক্ষেত্রে তার যে অধিকারটা প্রয়োগের জন্য তাকেও সচেতন হতে হবে। যে কোনো ধরনের ভয় ভীতি, যে কোনো ধরনের চিন্তা ভাবনার দ্বারা প্রভাবিত হওয়া সেটা উচিত না। এবং আমরা যদি দেখি যে এখানে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন হতো, জনগণ তো ঠিক থাকে। সুতরাং আমি মনে করি যে জনগণকে এখন ভাবতে হবে কোনো এই যে এই ফ্যাসিবাদী শাসন গেল, তো সেখানে এই যে একটা পরিবর্তন হচ্ছে, তাহলে সমর্থক যারা আছে তারাও ভাববে যে আসলে রাষ্ট্র কোনো ব্যক্তি বা পরিবারের না, তারাও ভাববে যে একটা পরিবর্তন দরকার আছে। সুতরাং জনগণের সচেতনতাটা এটা খুব গুরুত্বপূর্ণ। যেটা আমাদের সালেহ নোমান বললেন যে এই যে জায়গাটা বাধা বিপত্তি, এই যে অধিকারটা হারিয়ে ফেলা, এই যে জনগণটা এটা মেনে নেওয়া জনগণের, এটা কিন্তু খুব একটা দুঃখজনক বিষয় যে জনগণ এইটা মেনে নিয়েছে। কিন্তু আমরা দেখেছি জনগণ আমরা দেখেছি যে 91-96 অনেক যত প্রতিকূলতা থাকুক মানুষ কিন্তু ভোট দেওয়ার জন্য মুখিয়ে থেকেছে, ঘন্টার পর ঘন্টা লাইন দিয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, সে বাধা পেরিয়ে গেছে। সুতরাং একটা গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের জন্য শুধু সরকার খেলার আয়োজনটা তৈরি করে দিবে, সেখানে প্রত্যেকটা স্টেক হোল্ডার, রাজনৈতিক দলেরও যেমন তাদের গঠনমূলক আচরণ দরকার, দায়িত্বশীল আচরণ দরকার, ভোটারদেরও ভোটাধিকারের ক্ষেত্রে তার যে অধিকার সেটা যেটা বলছেন যে এই যে অধিকারের প্রশ্নে আমরা যদি একটু সালেহ নোমানের কাছে জানতে চাই যে রাজনৈতিক চট্টগ্রামে যে আমরা নির্বাচনের যে অবস্থাটা দেখছি, প্রধান রাজনৈতিক দলগুলোর অবস্থা এবং অবস্থান কেমন দেখছেন সেক্ষেত্রে? তারও আগে একটু পিছনে যাচ্ছি, এর আগে যিনি অধ্যাপক সাহেব যেটি বললেন ওই ক্ষেত্রে আপনি যে কোশ্চেনটা ছিল এর আগের কোশ্চেনটা, সেটিতে আমি একটু যোগ করতে চাই। সেটা হচ্ছে দেখেন নির্বাচন পরিবেশ কেমন হবে, এই কোশ্চেনটা কিন্তু আমাদের সবার মধ্যে, আপনার মধ্যে, আমার মধ্যে, সবাই কিন্তু আমরা এটা নিয়ে ভাবতেছি নির্বাচন পরিবেশ কেমন হবে। আসলে যেটা আমরা চাচ্ছি সেটা হচ্ছে কিনা, অথবা সরকার যেটা বলছে যে কমিটমেন্ট করছে সেই কমিটমেন্ট আসতেছে কিনা। এখানে রাজনৈতিক দল এবং সরকার মানে প্রশাসন, সরকারের পুরো মেকানিজম, প্রশাসন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, র্যাব, আর্মি, আদার্স যারা আছেন তারা, এই সব স্টেক হোল্ডারদের কিন্তু সমান দায়িত্ব। কারণ রাজনৈতিক দলগুলো যদি মারামারি করে তাহলে সরকারের প্রশাসনের পক্ষ থেকে কতটুকু তাদেরকে করা হবে। আবার প্রশাসন যদি নিষ্ক্রিয় থাকে, রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি টুকটাক হয়, তাহলে এই শুরুতে থামাতে হবে। তাহলে সেক্ষেত্রে বলছি যে প্রার্থী রাজনৈতিক দল তাদের যেমন দায়িত্ব 50 অর্ধেক, বাকি অর্ধেক সরকারকে করতে হবে। যে রাজনৈতিক দল যে আমরা কোনোভাবে মারামারি করবো না, আমরা কোনো মতে সংঘাতে জড়াবো না। পাশাপাশি আমার মনে হয় ভোটারদেরও এটা হচ্ছে সেই ভোটারদের, এটাই ভোটারদের দায়িত্ব। কিন্তু ভোটাররা তো প্রতিনিধিত্ব করতেছে, রাজনৈতিক দলগুলো ভোটারদেরই প্রতিনিধিত্ব করতেছে। ভোটাররা কেন মারামারি করতে যাবে যখন দেখবে না তার প্রার্থী শান্তভাবে আছেন এবং অপর প্রার্থী শান্ত আছেন, এবং সে যখন দেখছেন যে একটা লেভেল প্লেইং ফিল্ড এটা নিশ্চিত করা, ধরেন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা দেন, সবার মধ্যে এক ধরনের একটা বেসলাইন তৈরি হওয়া যে আমি এই লেভেলে থাকবো, আমার নির্বাচনী অ্যাক্টিভিটি হবে এই ধরনের, যে যাতে অন্য ভোটাররা আমাকে ডিস্টার্ব ফিল না করেন, অন্য প্রার্থীর প্রতি আমি যাতে হুমকি না হই, এবং আমি যাতে একটি সুস্থ শান্ত পরিবেশের জন্য যা যা প্রয়োজন সেই ভূমিকা যাতে আমার থাকে। এখানে আমার জয়টা বড় কথা না, জয়টা হবে সারা বাংলাদেশের আমাদের সবার, যদি আমরা একটি শান্তিপূর্ণ পিসফুল নির্বাচন আমরা দিতে পারি। তখনই আমি মনে করি যে পরিবর্তিত এই পরিস্থিতিটাতে কেমন মনে হচ্ছে যে আসলে মানুষ জয় পরাজয়ের চেয়ে দলীয় কোন্দলটাই কি বেশি প্রাধান্য দিবে, নাকি প্রার্থীর সাথে প্রার্থী যে ব্যবধানটা সেটাকে প্রাধান্য দিবে? কি মনে হচ্ছে আপনার অভিজ্ঞতা থেকে? এটা আসলে আমি মনে করি যে রাজনীতির এটা স্বাভাবিক মিথস্ক্রিয়া। একটা রাজনীতিতে আমরা যদি আমি এবারের নির্বাচন যদি দেখি, আমরা আগেও দেখছি বাংলাদেশের রাজনীতির যে গুণগত পরিবর্তনটা দরকার, আমরা দেখছি এখনও দেখছি যে রাজনৈতিক দলগুলো তাদের যে নির্বাচনী ম্যানিফেস্টো থাকবে, তারা দেশকে কোথায় নিতে চায়, আমরা দেখছি যে আসলে দেখা যাচ্ছে নিজের বক্তব্য দেওয়ার চেয়ে একদল আরেক দলের সমালোচনায় মুখর, অর্থাৎ সে কি করবে সেটাই তো তার ফোকাস হওয়া উচিত, এবং সে তার কিভাবে পরিবর্তন করতে চায়, বাংলাদেশের সামনে কৃষিনীতি কী হবে, শিল্পনীতি কী হবে, তরুণদের জন্য কোন ধরনের স্কোপ তৈরি হবে, প্রযুক্তির ক্ষেত্রে তারা কি করবে। এখন যে এআই প্রযুক্তি সহ বিভিন্নভাবে পুরো পৃথিবীতে পরিবর্তন হচ্ছে, সেখানে তাদের বক্তব্য কি। কিছু কিছু রাজনৈতিক দল কাজ করছে, আমরা দেখতে পাচ্ছি যে যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার ভোটারদের জন্য কাজ করছে, বা বিভিন্ন তারা মিটিং করছে বিভিন্নভাবে। আমি যেটা দেখছি এই জায়গাটা অন্যান্য এই যে আমাদের যে রাজনৈতিক দলগুলো তাদের সবার মধ্যেই কিন্তু এই ধরনের একটা পরিবর্তন দরকার, যে আমি অন্য দলের সমালোচনার চেয়ে
আমার উচিত যে আমার বক্তব্যটাকে উপস্থাপন করা। সেটা আমাদের এখানে যারা এই ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে যারা রাজনৈতিক দল যারা কাজ করছে, জামায়াতে ইসলামী, এনসিপি সহ আরও যারা রাজনৈতিক দল আছে, সবাই এখানে এরকম ডিবেট হওয়া উচিত, কথা বলা উচিত। মূলত আসলে নির্বাচনী কালচারের মধ্যে একটা নতুন পরিবর্তন অত্যন্ত জরুরি, যাতে আমার খারাপটা আরেকজন, এটা জনগণ দেখবে, আমি আমার বক্তব্যটা বলি, মূল্যায়ন করবে জনগণ, তারা তারটা বলুক, এভাবেই চলমান থাকলে হবে কি, তা থেকে একটা পরিবর্তনটা আস্তে আস্তে হবে। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আচ্ছা সালাউল রহমান যদি একটু বলেন যে এক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকা তারা কেমন, সেটাকে কেমন মূল্যায়ন করছেন? আসলে দেখুন, আমরা আমাদের দেশের প্রশাসনিক সক্ষমতা আমরা ভালোই করে জানি যে আমরা একটা তৃতীয় বিশ্বের দেশ, ছোট দেশ, আমাদের রিসোর্স লিমিটেড, বাট আমাদের হচ্ছে স্টেক বেশি, স্টেক হোল্ডার বেশি, অনেক লোক, অনেক ধরনের সংগঠন, অনেক ধরনের কিছু। তার উপরে এবার আছে আরেক ধরনের, সেটা হচ্ছে বিগত যে সরকার বিদায় নিয়েছে তাদের রাজনৈতিক দলের, তারা নির্বাচন আসতে পারছে না, এটা অনেকটা তো নিশ্চিত আমরা যেটা বুঝছি। তাহলে তাদের একটা চাপ, তারপর বিভিন্ন আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের একটি চাপ, তাহলে সব কিছু মিলিয়ে সেটি হচ্ছে যে নির্বাচন কমিশন এবং যতটুকু সম্ভব একদম ভারসাম্যপূর্ণ জায়গায়, একদম খুব ব্যালেন্সড একটা নিউট্রাল একটি জায়গায় তাদেরকে অবশ্যই থাকতে হবে। কোনো দিকে হেলানো যাবে না, মানে কোনো দিকে মাথা ঝোঁকানো যাবে না, একদম স্ট্রেট। আমি ঠিক আছে, আমার সামর্থ্য এতটুকু, এটা মানুষ কিন্তু বুঝে নেয়, বুঝে। আমাদের একটা জিনিস এই দেশের সবচেয়ে ভালো যে বিষয়টা, আমি যেটা আমার কাছে মনে হচ্ছে যে আমাদের, সেটি হচ্ছে রাজনীতিটা এই দেশের সাধারণ মানুষ খুবই ভালো বুঝেন। আচ্ছা, ঠিকই মানুষ ধরতে পারেন, মানুষ খুব রাজনীতি সচেতন, ঠিক আছে, বাট কিন্তু মানুষ ঠিকই বুঝতে পারেন যে কে সঠিক আচরণ করছে, কে করছেন না। এটা কিন্তু কাউকে বলে দেওয়া লাগে না। আপনি একদম 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 সর্বোচ্চ শিক্ষিত থেকে শুরু করে একদম সর্বনিম্ন প্রান্তিক লেভেলের মানুষ পর্যন্ত যিনি স্বাভাবিক আছেন, মানে সুস্থ, আমি এক দুটি প্রান্তিক এবং খেটে খাওয়া মানুষজন বলি, আমি শ্রমিক বলি, আমি আমাদের আরও যারা আছেন, রাজনীতিটা ঠিকই বুঝেন। আপনি একটু রাস্তা দিয়ে হাঁটলে, কান পাতলে আপনি শুনতে পাবেন যে তারা কি বলছেন, এবং তাদের যে রাজনীতি গ্রামে যেটা চায়ের স্টলে যেটি হয় সেটি আসলে দেখছেন, এটি হলো একদম একটা পিপলস পার্লামেন্ট। আপনি শুনলে বুঝতে পারবেন যে রিয়েলি আসলে উনি সত্যি কথাটাই বলছেন। এখানে কিন্তু কোনো ধরনের কোনো ইয়ে নেই, মানুষের বুঝতে পারা। এই যে বুঝতে পারা, আমরা যদি একটু বলি যে চট্টগ্রামের প্রেক্ষাপটে এটাকে একটু যদি মূল্যায়ন করেন, চট্টগ্রামের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে প্রস্তুতি, তাদের যে মানে প্রার্থী ঘোষণা, এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? এটা আমি মনে করি যে যে নির্বাচনী যে আমেজ এখনো পুরোপুরি শুরু না হলেও প্রার্থীরা তাদের সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক নানানভাবে তারা তাদের বক্তব্যগুলো পেশ করছে, এবং চট্টগ্রামের মানুষ কিন্তু নির্বাচনের তাদের অংশগ্রহণ বেশ ভালো। এবং সত্যিকার অর্থে আমি মনে করি যে চট্টগ্রামের এই একটা ঘটনা, যেটা একটা অ্যাক্সিডেন্ট যেটা ঘটলো এবং আমাদের একজন প্রার্থী আহত হলেন, তো এই ধরনের ঘটনা আমি মনে করি যে নির্বাচনী সংস্কৃতির ক্ষেত্রে এটা একটা বাধা। আমরা যে সকল রাজনৈতিক দলগুলো যদি মনে করে যে তারা তাদের এই যে নির্বাচনী বহরে পেশি শক্তি বা কোনো সন্ত্রাসীকে লালন করবে না, এবং যে কোনো ধরনের এই ব্যাড ইন্টেনশন থেকে বেরিয়ে আসার একটা চেষ্টা তাদের থাকতে হবে। সেটা কিন্তু জনগণ এটাকে কিন্তু তারা লক্ষ্য করছে, এবং আমরা এখনকার সময়ে একদম নিজেদেরকে যে এই যে এখন সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এখন সহজেই মানুষ তথ্য জেনে যায়। তো মানুষও ভাবছে যে তারা তাদের ভোটার যারা, তারা তাদের প্রতিনিধি কারা হবে সেটা নিয়ে ভাবছে। এবং যেটা আমাদের এই সিনিয়র সাংবাদিক বললেন যে এই যে কান পাতলে জনগণ কি বলছে এটা শোনার মতো সামর্থ্য তার প্রতিনিধি থাকতে হবে, বোঝার মতো। এই মানুষের পালসটা বুঝতে হবে। কেন্দ্র দখল করে ভোটের যে আপনি যে কথাটা বলছেন যে সেই সংস্কৃতি থেকে তো আমরা বেরিয়ে আসতে চাই, কিন্তু যেটা বলছেন এইবারকার নির্বাচনে একটা নতুন চ্যালেঞ্জ হচ্ছে যে এআই এর ব্যবহার বা সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ব্যবহার কিংবা অপব্যবহার যেটাই বলি, সেটাকে কিভাবে আসলে এই ক্ষেত্রে একটু জিনিস আছে, এটা কিন্তু থামানো যাবে না। এটি হচ্ছে ট্রেন্ড। একসময় আমাদের কাছে যখন কাগজ আবিষ্কার হয়, মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয়, তখন এই ধরনের এই ডিবেটগুলো কিন্তু হয়েছে যে এটি ভালো না খারাপ, এটি ভালো না খারাপ। এটি আসলে এই যুক্তিতে মান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এটি ট্রেন্ড। এখন আপনাকে চিনে যেতে হবে, আপনাকে চিনতে হবে, এবং এটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব যে তার নেতা কর্মীদেরকে এটার ব্যবহারটা শেখানো, কিভাবে আপনি এটাকে কাজে লাগাবেন, কিভাবে এটাকে আপনি ইউটিলাইজ করে আপনি আপনার জনমত আপনার পক্ষে নিয়ে আসবেন, কিভাবে আপনি ফেক ইনফরমেশন, ডিসইনফরমেশনের বিষয়ে আপনি অ্যালার্ট থাকবেন, সেটি আপনাকে কিন্তু এই
রাজনৈতিক দলগুলোর উচিত তার কর্মীদের সচেতন করা, যেহেতু আমাদের একটি বিশাল অংশ আসলে এখনো আমরা আসলে ওই অর্থে সচেতন হয় না। মানে আমরা শেষ দিকে চলে আসছি, স্যারকে যদি একটু জিজ্ঞেস করি যে শহর অঞ্চল এবং গ্রাম অঞ্চলের যে একটা পার্থক্য দেখা যায়, এবারকার ভোটের যে নির্বাচনী উত্তাপ যেটা দেখছেন সেটার মধ্যে কি কোনো ব্যতিক্রম দেখা যাচ্ছে নাকি একই রকম? ব্যতিক্রম বলতে আসলে জনগণের মধ্যে নির্বাচন নিয়ে একটা ভালো আশা আছে। তো জনগণ মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে সেটা নিয়ে যে একটা উচ্ছ্বাস দরকার সেটা তাদের ভেতরে সেটা আছে। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে আমরা যে বিভিন্ন সময় যে রাষ্ট্র, সরকার, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে টানাপোড়েন, আমাদের এখন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের এখনকার যারা মূল স্টেক হোল্ডার তাদের মধ্যে যে বোঝাপড়ার যে একটা সমস্যা, নির্বাচন নিয়ে কিছু উৎকণ্ঠা মানুষের মধ্যে এটা কিন্তু থাকছে। যার ফলে মানুষ কিন্তু, সাধারণ মানুষ গ্রামের হোক এবং শহরের হোক, তাদের ভিতরে যথাসময় নির্বাচন হবে কিনা এগুলো নিয়ে একটা উৎকণ্ঠা কাজ করছে। সেজন্য জনগণের মধ্যে নির্বাচনী যে আমেজ যে মাত্রায় থাকার কথা সেটা কিন্তু কিছুটা কম পরিলক্ষিত হচ্ছে। তথাপি মানুষ কিন্তু পরিলক্ষিত, মানে তাদের আচরণের মাধ্যমে বোঝা যাচ্ছে তারা নির্বাচন নিয়ে সচেতন, একটা ভালো নির্বাচন তারা চায়। তবে এটার মধ্যে গ্রাম এবং শহরের মধ্যে যে খুব বেশি পার্থক্য তা নয়, কারণ শ্রমজীবী মানুষ তারা সব জায়গায় একই রকম চিত্র। এবং শহরের দুজনকেই অনেক ধন্যবাদ জানাচ্ছি, জনাব সালেহ নোমান এবং আপনাকেও ধন্যবাদ। অনেক ধন্যবাদ, চমৎকারভাবে আলোচনা করেছেন। আশা করছি ভবিষ্যতে আবার হয়তো কখনো দেখা হবে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসন্ন নির্বাচনকে নিয়ে ভোটারদের মধ্যে যে উৎসাহ, উদ্দীপনা, যে আনন্দ, উচ্ছ্বাস পরিবেশ পরিলক্ষিত হচ্ছে, তাতে আশা করা যায় যে একটা উৎসব মুখর পরিবেশে সামনের আসন্ন ভোটটা মানুষ দিতে পারবে এবং সেই উৎসব মুখর একটা ভোট আমরা দেখার আশা প্রকাশ করছি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম। ধন্যবাদ সবাইকে।